34 বছরের প্রফেসর উজান চৌধুরী কিনা বিয়ে করলো 17 বছরের একটা বাচ্চা মেয়েকে। পৃথিবীতে কি মেয়ের এতই অভাব পড়েছিল যে শেষে আঁটুর বয়সী মেয়েকে বিয়ে করতে হলো? ভরা বিয়ের আসরে কথাগুলো ভেসে আসতেই উজানের চোয়াল শক্ত হয়ে উঠল। কটমট দৃষ্টিতে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা বড় ভাই আরিয়ান চৌধুরীর দিকে। আরিয়ান ঠোঁট কামড়ে হাসি চেপে রাখার ব্যর্থ চেষ্টা করে দ্রুত সেখান থেকে সরে গেল, কারণ সে খুব ভালো করেই জানে এই মুহূর্তে উজানের রাগ ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। উজান একবার নিজের বাবা আরিফুল চৌধুরীর দিকে তাকায়, তো আরেকবার আরিয়ান চলে যাওয়ার দিকে। মাথার ভিতর যেন আগুন জ্বলছে তার। গত 7-8 বছর ধরে মানুষটা তাকে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু উজান বিয়ে শব্দটাই সহ্য করতে পারত না। এক পর্যায়ে সে দেশ ছেড়ে ইউএসএ চলে যায়, আর তারপর সেখানে নিজের ক্যারিয়ার গড়ে তোলে। বর্তমানে সে আমেরিকার নামকরা এক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর। নিজের জগৎ, নিজের নিয়ম, নিজের স্বাধীনতা নিয়েই বেশ ভালো ছিল। গতকাল হঠাৎ শুনল তার বাবা আরিফুল চৌধুরীর অবস্থা নাকি খুবই গুরুতর। খবরটা শোনার পর আর এক মুহূর্ত দেরি করেনি উজান। দীর্ঘ 6 বছর পর নিজের জন্মভূমিতে পা রাখে সে, কিন্তু দেশে ফিরতেই বুঝলো এখানে তার জন্য অন্য কিছু অপেক্ষা করছিল। অসুস্থ বাবাকে সামনে এনে আবেগ দেখিয়ে এক প্রকার ব্ল্যাকমেল করে আরিফুল চৌধুরী আর আরিয়ান তাকে বিয়ের আসরে বসিয়ে দিয়েছে। উজান চায়নি বিয়ে করতে, কিন্তু বাবার হুইল চেয়ারে বসা অসহায় মুখটা দেখে না বলার সাহস হয়নি তার। কে জানতো এই অসুস্থতাও ছিল সাজানো নাটক। হঠাৎই কানের পাশে ফুল ভলিউমে বেজে উঠল, হুল্লাল্লা 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 তু হি মেরি ফ্যান্টাসি, হুল্লাল্লা 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 তু হি মেরি ফ্যান্টাসি। উজান বিরক্ত হয়ে পেছনে ফিরতেই থমকে গেল। চোখ দুটো প্রায় কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম, কারণ যে মানুষটা কিছুক্ষণ আগেও হুইল চেয়ারে আধমরা রোগীর মতো বসেছিল, সেই আরিফুল চৌধুরী এখন নিজের বড় ছেলে আরিয়ানের সাথে কোমর দুলিয়ে হুল্লাল্লা গানে উড়াধুরা নাচছে। শুধু নাচই না, মাঝে মাঝে হাত তুলে স্টেপও দিচ্ছে। আরিয়ান তো হাসতে হাসতে শেষ। উজান ভাবছে, সে কি সত্যি বাস্তবে আছে, নাকি কোনো প্রাংশতে এসে পড়েছে। তার কপালের রগ ফুলে উঠল। এতক্ষণে বুঝতে আর বাকি রইল না, এই পুরো নাটকটাই তাকে বিয়ে করানোর জন্য সাজানো হয়েছিল। উজান ধীরে ধীরে চোখ বন্ধ করলো, গভীর একটা শ্বাস নিল এবং দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে উঠল, মির্জাফরের বংশগুলোর মনে তাহলে এই ছিল যে উজান চৌধুরী সবাইকে মুরগি বানিয়ে বেড়ায়, আজ তাকে আস্ত মুরগি বানিয়ে ছাড়লো। আরিফুল চৌধুরী নাচের তালে তালে হেসে হেসে উজানের দিকে এগিয়ে এলেন। চারপাশে বিয়ের আনন্দ, ঢাকঢোলের শব্দ, মানুষের হইচই, সব মিলিয়ে পরিবেশটা যেন একেবারে উৎসবের ঢেউয়ে ভেসে যাচ্ছে। সেই ভিড়ের মাঝেও আরিফুল চৌধুরীর মুখে এক অদ্ভুত শিশুসুলভ উচ্ছ্বাস। তিনি উজানের সামনে এসে দাঁড়িয়ে একগাল হেসে বললেন, বাপ, আয় 3 বাপ বেটা মিলে ডান্স করি। উজান কিছুক্ষণ তাকিয়ে রইল। সে ভ্রুযুগল কুঁচকে তাকায়। লাইক সিরিয়াসলি ড্যাড, তুমি আদৌ আমার বাপ তো? এই কথায় আশেপাশের কয়েকজন হালকা হেসে উঠলেও আরিফুল চৌধুরী একদম নির্লিপ্ত। তিনি যেন কথাটাকে একেবারেই সিরিয়াসলি নিলেন না, উল্টো আরও মজা পেয়ে গেলেন। হেসে কাঁধ ঝাঁকিয়ে বললেন, যদি তুই 1 মাসের মধ্যে আমাকে নাতি নাতনি হওয়ার সুখবর দিতে পারিস, তাহলে আমি তোর বাপ, নয়তো চাচা ডাকবি। উজানের চোখ মুহূর্তেই কঠিন হয়ে গেল, জল শক্ত হয়ে এলো। সে দাঁতে দাঁত চেপে কটাক্ষ স্বরে আওড়ায়, আজ থেকে তোমায় আমি চাচাই ডাকবো, তবু এই বিয়ে মানবো না। আরিফুল চৌধুরী এবার নাচ থামিয়ে উজানের দিকে একটু ঝুঁকে এসে শান্ত গলায় বললেন, যার সাথে বিয়ে দিয়েছি সেই তোকে বুঝিয়ে দেবে তুই বিয়ে মানবি নাকি মানবি না। এই কথা বলেই তিনি আবার গানের তালে তালে নাচতে নাচতে ভিড়ের মাঝে মিশে গেলেন, যেন উজানের প্রতিক্রিয়া তার কিছুই যায় আসে না। উজান এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল।
তারপর ধীরে ধীরে সরে গিয়ে একপাশে থাকা একটা চেয়ারে বসে পড়ল। চোখে মুখে বিরক্তির ছাপ, মনের ভেতর অস্থির ঝড়। সে বিশ্বাসই করতে পারছিল না নিজের বাবাই তার সঙ্গে এমন সিদ্ধান্ত নিয়ে দাঁড়াতে পারে। বিয়ের এই আয়োজনটা তার কাছে এখন উৎসব নয়, বরং এক ধরনের বন্দিত্ব মনে হচ্ছে, যাকে সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাকেই তার জীবনে জোর করে জুড়ে দেওয়া হয়েছে। ইচ্ছে করছিল একা একা চলে যেতে, কিন্তু সেটাও সম্ভব নয়। তাই গাল ফুলিয়ে সেখানেই বসে রইল। প্রায় 4 ঘন্টা কেটে যাওয়ার পর অবশেষে সবাই বউকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। গাড়ির কনভয় ধীরে ধীরে চলতে শুরু করলো, আর উজানও নীরব, অস্থির মন নিয়ে সেই যাত্রার অংশ হয়ে গেল একটা নতুন অনিশ্চিত অধ্যায়ের দিকে। বাসরঘরের সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান, তার স্ত্রী তুবা, উজানের ছোট চাচার ছেলে ইফাত, যে আবার তার বেস্ট ফ্রেন্ড, আর মেহের, সে হচ্ছে উজানের শালিকা, যাকে স্পষ্টই জোর করে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সবাই একসাথে দাঁড়িয়ে আছে। হঠাৎ শার্ট খুলতে খুলতে এগিয়ে আসছে উজান। তাকে দেখা মাত্র সকলের চোখে মুখে বিস্ময়কর ছাপ। সবাই তার কাণ্ড দেখে মুখ চেপে হাসতে লাগলো। যে ছেলে বিয়ে মানবে না বলে এখনো পর্যন্ত বউয়ের মুখ দেখেনি, এমনি আসার সময় মুরব্বীদের বকবক শুনতে শুনতে এসেছে, তবুও নতুন বউয়ের সাথে আসেনি। আর সেই ছেলে এখন রুমে ঢোকার আগেই গায়ে জড়ানো শার্ট খুলছে। হঠাৎ উজান এসে থমকে দাঁড়ালো তাদের সামনে। চারপাশে তাকিয়ে কপাল কুঁচকে জিজ্ঞেস করলো। ওয়াই আর ইউ হিয়ার নাও? তার কণ্ঠে বিরক্তি আর অবাক হওয়ার দুটোই মিশেছিল। ঠিক তখনই ইফাত এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলো, মুখে ব্যঙ্গাত্মক হাসি ফুটিয়ে বলল, ইস, কি কপাল নিয়ে জন্মেছিস তুই! তুই বিয়ে করবি না জেনেও তোকে সেই আমেরিকা থেকে টেনে এনে বিয়ে করিয়ে দিল। অথচ আমি বিয়ে করতে চাইতেছি ল্যাংটা কাল থেকে, তবু আমার কথায় কেউ কানই দিচ্ছে না। তা দোস্ত, ভাবি দেখতে কেমন? প্রথম দেখায় নিশ্চয়ই ভালোবেসে ফেলেছিস? উজান চোখ ছোট করে তাকালো, বিরক্তির স্বরে আওড়ায়, আই হেট লাভ। ভালোবাসা বলে আমার লাইফে কোনো ওয়ার্ড নেই। আর সবাই এখানে দাঁড়িয়ে থাকার মানে কি? সরো ফ্রম দ্য ডোর, আমি রুমে যাব। তখনই তো বা মুচকি হেসে একটু এগিয়ে এসে বলল। ভাই মানলাম তোমার লাইফে লাভ বলে কোনো ওয়ার্ড নেই। সাথে সাথে পুরো জায়গাটায় হো হো করে হাসির রোল পড়ে গেল। আরিয়ান হেসে হেসে বলতে লাগলো, কেন আবার? যাতে বেশি টাইম ওয়েস্ট না হয়, তাই না ভাই? তবে যাই হোক, তুই এখন আমাদের 70,000 টাকা দে। উজান ভ্রু উঁচু করে তাকালো। ওয়াই? ডং বাদ দে, বাসর ঘরে যাওয়ার এন্ট্রি ফি হিসেবে 70,000 টাকা না দিলে ঢুকতে দিব না। উজান অবাক হয়ে গেল। সিরিয়াসলি? এই বিয়েই আমি মানি না, তার আবার কিসের টাকা? উল্টো তোমরা আমাকে টাকা দাও। ইফাত সঙ্গে সঙ্গে আরিয়ানের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। দেখছো ভাই, দেখছো তোমার প্রফেসর ভাই কোন লেভেলের কিপটা! বাসর ঘরে যেতে চায় অথচ টাকা দিতে চায় না। ভাবি, তুমি তো কিছু বলো। তারপর সে নাক সিটকে বলল, মোটে 70,000 চেয়েছি, সেটাও ভাগ করলে 10,000 করে পড়বে কিনা সন্দেহ। সামনে ঈদও আছে, গার্লফ্রেন্ডের শপিং করাতে হবে। মোটে 60টা গার্লফ্রেন্ড আমার। ইফাতের কথা শুনে মেহের চোখ বড় বড় করে তাকালো। 60টা গার্লফ্রেন্ড! কথাটা যেন তার মাথার ওপর দিয়ে গেল। সে অবাক দৃষ্টিতে একবার তাকে আবার চোখ নামিয়ে নিল। ইফাত আবার তাকে ধমকে দিল। এই মেয়ে, কি ভাবতেছো? টাকা চাও তোমার প্যারির দুলাভাইয়ের কাছে? মেহের চুপচাপ রইল। সে স্বভাবতই খুব কম কথা বলে, বিশেষ করে পুরুষ মানুষের সাথে। তার ভেতরে এক ধরনের অস্বস্তি কাজ করে, তাই সে আবারও মাথা নিচু করে নিল। ইফাত আবার চেঁচিয়ে উঠল, এই দোস্ত, টাকা দে না। উজান ধীরে ধীরে প্যান্টের পকেট থেকে ওয়ালেট বের করলো। সবাই খুশিতে মুখ চাওয়াচাই করলো, এই বুঝি টাকা বের হলো। কিন্তু পরক্ষণেই সে একটা 5 টাকার কয়েন বের করে ইফাতের হাতে দিল। আমার মনটা বিশাল, আমি দান খয়রাত খুব ভালোবাসি। তোকে 5 টাকা দান করলাম, এটা দিয়ে গিয়ে সামনের দোকান থেকে একটা চকোলেট কিনে খা। তবুও শরীরের এনার্জি ওয়েস্ট করিস না। আর তোমরা ইমিডিয়েট আমাকে 70,000 টাকা দাও, না হলে আমি বাসর ঘরে যাব না। ইফাত থমকে গেল। কি বললি তুই?
উজান এক পলক ইফাতের দিকে তাকিয়ে আবার আরিনের দিকে তাকালো। ভাই, টাকা দাও, না হলে আমি ছাদে চলে যাব। আরিয়ান সঙ্গে সঙ্গে কাশতে কাশতে প্রায় মেঝেতে বসে পড়ল। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে তার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। ভাই এসব তুই কি বলছিস? বাসুর করবি তুই? টাকা তো তোর দেওয়ার কথা, আর তুই আমার কাছ থেকে চাচ্ছিস? দেবে না তো? ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। সে পা বাড়ালো, সাথে সাথে ইফাত আর আরিয়ান দুজনেই তার হাত ধরে ফেলল। ভাই এমনভাবে আমাদের সর্বনাশ করিস না। আমি ফকির, আমি মিসকিন, আমার ঘর বাড়ি নেই, আর তুই আমার কাছ থেকে টাকা চাইছিস? উজান চৌধুরী বারবার কথা রিপিট করে না। টাকা দাও, না হলে আমি যাচ্ছি। এইবার ইফাত প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা। ভাই দ্রুত এই কিপ্টেটাকে টাকা দাও, না হলে কাল আমাদের ফাঁসি হবে। অবশেষে আরিয়ান বাধ্য হয়ে টাকা বের করলো। উজান টাকাটা হাতে নিয়ে বাঁকা এক হাসি দিল, চোখে বিজয়ের ঝিলিক। তারপর ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গিয়ে রুমে ঢুকে গেল। রুমের ভিতরে ঢুকতেই উজান থমকে গেল। পুরো রুমটা সাজানো রজনীগন্ধা, লাল গোলাপ আর বেলি ফুলে। হালকা সুগন্ধে চারপাশ মোহময় হয়ে আছে। বিছানার চারপাশে ফুলের ঝালর ঝুলছে। মোমবাতির নরম আলোয় পুরো পরিবেশটা আরও স্বপ্নময় লাগছে। কিন্তু উজানের চোখ গিয়ে আটকে রইল বিছানার মাঝখানে। ফুলে সজ্জিত খাটের লাল বেনারসি পরে ছোট্ট করে ঘোমটা টেনে বসে আছে একটা পিচ্চি মেয়ে, তাসফিয়া মৌ, উজানের সদ্য বিয়ে করা স্ত্রী। মেয়েটাকে দেখে তার বিরক্তি আরও বেড়ে গেল। এখন তার বিয়ে করার কোনো ইচ্ছে তার ছিল না। তার উপর এই পুচকি মেয়েটাকে। মাস কয়েক আগেই স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়েছে মেয়েটা। অবশ্য পড়াশোনার প্রতি ময়ের খুব একটা আগ্রহ নেই। মেহের না থাকলে হয়তো কলেজেও যেত না। উজান গভীর শ্বাস ফেলল, তারপর গভীর মুখে সামনে এগিয়ে এলো। হঠাৎ পুরুষ কণ্ঠের শব্দে মুখ কেঁপে উঠল। ঠিক তখনই উজান বজ্রকণ্ঠে প্রতিধ্বনি করে। এই পুচকে মেয়ে, বয়স তো এখনো 18-র নিচে, তাহলে কোন দুঃখে নাচতে নাচতে বিয়ে করতে বসলে শুনি? আর শোনো, তোমাকে এই উজান চৌধুরী নিজের ওয়াইফ হিসেবে মানে না, সো আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবে। আর এটা আমার রুম, একটা জিনিসও যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু মেরে তক্তা বানিয়ে ফেলবো, মাইন্ড ইট। মুয়ের ভেতরে সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠল। ইচ্ছে করছিল এখনই ঘোমটা ফেলে উঠে দুই কথা শুনিয়ে দেয়। কিন্তু আজ বাসরাত বলে দাদি চাচিরা হাজারবার বুঝিয়েছে প্রথম দিন শান্ত থাকতে হয়। তাই অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করলো সে। তবে উজান চৌধুরী নামটা শুনে তার কেমন যেন চেনা চেনা লাগলো। মনে হচ্ছে কোথাও শুনেছে, কিন্তু এই মুহূর্তে কিছুতেই মনে করতে পারছে না। ঠিক তখনই দরজার কাছে শব্দ হলো। উজান ক্যাবিনেট থেকে একটা বালিশ বের করে হাতে নিল। তারপর দরজার দিকে হাঁটতে হাঁটতে বলে উঠল, পুচকে মেয়ের মতোই থাকবে, কখনো বউয়ের অধিকার ফলাতে আসবে না, কারণ আমি তোমাকে বউ হিসেবে মানি না, আর না এই বিয়েটাকে। কথাটা বলেই গটগট করে রুম থেকে বেরিয়ে গেল সে। দরজা বন্ধ হওয়ার শব্দ হতেই মৌ একটানে ঘুমটা ফেলে দিল। তারপর বিছানা থেকে ধপ করে নেমে কোমরে হাত রেখে ফুঁসতে ফুঁসতে লাগলো। আমি যেন বিয়ে মানার জন্য বসে আছি। বুড়া বয়সে এত সুন্দর কিউট একটা বউ পেয়ে নিজেকে গর্ভবতী, ও সরি, গর্বিত মনে করবে, তা না উল্টা। আমি যেন বিয়ে মানার জন্য বসে আছি। বুড়া বয়সে এত সুন্দর কিউট একটা বউ পেয়ে নিজেকে গর্ভবতী, ও সরি, গর্বিত মনে করবে, তা না উল্টা আমার উপর রাগ দেখায়। রাতটা যাক, তারপর তোকে বুঝাবো বউ কাকে বলে আর কত প্রকার। বুড়া খাটাস একটা, বাসর রাতে বউকে গিফট না দিয়ে বরং 10টা কথা শুনিয়ে চলে গেল। গিফটের জন্যই তো বিয়ে করতে রাজি হয়েছিলাম। গিফটই যদি না দেয় তাহলে এই শাটার বিয়ে করে লাভটা কি হলো? সঙ্গে সঙ্গে নিজের জিভে কামড় দিল মৌ। মুখটা তার বড্ড বেপরোয়া, যখন তখন পেটে যা আসে মুখে বলে ফেলে। আবারও গুটি গুটি মেরে বিছানায় গিয়ে কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে পড়ল। দীর্ঘ সময় ধরে এপাশ ওপাশ করলো, বিছানার চাদর খামচে ধরলো, বালিশটা উল্টে পাল্টে নিল, কিন্তু চোখে কিছুতেই ঘুম ধরা দিল না। বিরক্ত হয়ে আবারও উঠে বসল মৌ।
এবার 2 হাত দিয়ে শক্ত করে পেটটা চেপে ধরল সে। প্রচণ্ড খিদে পেয়েছে। খিদের চোটে পেটের ভিতর 1 ডজন ইঁদুর কুস্তি কসরত করছে। সকাল থেকে রাগে, অভিমানে আর জেদের বসে দানা পানি কিচ্ছু মুখে তোলেনি। নিজের জেদ এখন নিজের পেটের উপর এসে বোমার মতো ফেটেছে। ক্ষুধার্ত বাঘিনীর মতো পুরো রুম এদিক ওদিক পায়চারি করলো সে। পুরো রুমে এদিক ওদিক পায়চারি করলো মৌ। তেষ্টা মেটাতে এক নাগারে 2 গ্লাস পানিও গিলে ফেললো। তবুও পেটের ভেতরের খিদের আগুন বিন্দুমাত্র কমল না। উজানের মা কয়েকবার সাদাসাদি করেছিলেন খাওয়ার জন্য, কিন্তু মৌ তখন কায়দা দেখাতে গিয়ে মুখ বাঁকিয়ে বলেছিল, আমার খিদে নেই। এখন সেই কায়দার 12টা বেজে গেছে। অবশেষে আর সহ্য করতে না পেরে পেটের দায়ে চোরের মতো চুপি চুপি নিজের রুমের দরজাটা খুলল সে। করিডোরে এদিক ওদিক তাকিয়ে দেখল মৌ, কাউকেই চোখে পড়ল না। ব্যাস, আর পাইকে খুশিতে ডগমগ হয়ে নাচতে নাচতে সিঁড়ি দিয়ে নামতে লাগলো সে। 2 বার পায়ে শাড়ি জড়িয়ে হোঁচট খেতে খেতেও কোনো মতে দেয়াল ধরে বেঁচে গেল। ড্রয়িং রুমে এসে থমকে দাঁড়ালো সে। চারদিক একদম নিঝুম, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। পরিবেশ অনুকূলে দেখে মৌ নিজের মনে ফিসফিসিয়ে বিড়বিড় করে উঠল, যা শালি, শ্বশুরবাড়ি পা দিতে না দিতেই চোরের মতো মাঝরাতে রান্নাঘরে হানা দিচ্ছিস। ছি ছি, এই না না, আমি চুরি একদমই করছি না। এই বাড়িটা কার? আমার শ্বশুরের। আর শ্বশুরের বাড়ি মানে তো এটা আমারও বাড়ি। সেই হিসেবে মাঝরাতে রান্নাঘর ওলট পালট করে সব খেয়ে ফেলার পূর্ণ অধিকার আমার আছে। মৌ, তুই আজ বেশি বেশি করে খা। পারলে তোর ওই খিটখিটে খড়খড়ে জামাইয়ের মাথাটাও চিবিয়ে খেয়ে ফেল। মনের আনন্দে গুনগুন করতে করতে কিচেন রুমে ঢুকলো মৌ। কিন্তু সুইচ টিপে আলো জ্বালাতেই তার মুখটা শুকিয়ে চুনো হয়ে গেল। এত বড় কিচেন রুম, অথচ চট জলদি মুখে তোলার মতো তৈরি কোনো খাবারই চোখে পড়ছে না। খিদের তাড়নায় মাথা ঘুরছিল তার। খাবার খুঁজতে খুঁজতে পুরো কিচেন রুমে এক চক্কর দিয়ে যখন সে প্রায় ক্লান্ত, ঠিক তখনই তার চোখ পড়ল কর্নার বিশাল ডাবল ডোরের ফ্রিজটার দিকে। আসার আলো দেখে মৌ দ্রুত গিয়ে ফ্রিজের দরজাটা খুলল। আর খুলেই তার চোখ ছানা পড়া। ভেতরে বাহারি রকমের ফলমূল, মিষ্টি আর ডেজার্ট সাজানো। তবে অতশত রাজকীয় খাবারের দিকে না তাকিয়ে মৌয়ের নজর গেল একটু আগে শাশুড়ি আম্মা যে খাবারের প্লেটটা তাকে দিতে চেয়েছিলেন সেটার দিকে। প্লেটের ওপর ঢাকা দেওয়া ছিল। ঢাকনাটা তুলতেই মৌয়ের মনটা জুড়িয়ে গেল। আস্ত একটা চিকেন লেগ পিস মৌয়ের বরাবরই মারাত্মক দুর্বলতা। বাপের বাড়িতে এই লেগ পিস নিয়ে কত যুদ্ধ হয়েছে। মেহেরের ভাগের লেগ পিসটাও সে কতবার পটিয়ে পাটিয়ে নিজের পাতে তুলে নিয়েছে। তার ইয়ত্তা নেই। খুশিতে মৌয়ের চোখ চকচক করে উঠল। খাবারের প্লেটটা হাতে নিয়ে ডাইনিং টেবিল পর্যন্ত যাওয়ার তর সইল না তার। কিচেন রুমের মেঝেতে ধপাস করে বসে পড়ল সে। তার উপর কোনো রাজকীয় ভবতার তোয়াক্কা না করে 2 হাত লাগিয়ে তৃপ্তি ভরে চিকেন আর ভাত সাবার করতে লাগলো। খাওয়া শেষ করে একটা স্বস্তির পেল মৌ। নিজের বাপের বাড়ি হলে হয়তো প্লেটটা ওখানেই ফেলে রেখে চলে যেত, কিন্তু আজ আর সেই রিস্ক নিল না। নতুন শ্বশুরবাড়ি বলে কথা। প্লেটটা যত্ন করে ধুয়ে একদম নির্দিষ্ট স্থানে উপর করে রেখে দিল। তারপর তৃপ্তি ভরে 1 গ্লাস পানি খেয়ে যেই না ঘুরে দাঁড়িয়েছে, ঠিক তখনই উপরে সিঁড়ি বেয়ে নামছিল উজান। চোখে মুখে তার রাজ্যের বিরক্তি আর ক্লান্তি মাখানো। নিজের এসি রুম আর নরম বিছানা ছাড়া উজানের অন্য কোথাও মোটেও ঘুম হয় না। অথচ আজ এই আপদ মেটার চক্করে তার নিজের রুম ছেড়ে পুরো বাড়ি টোটো করতে হচ্ছে সামান্য একটু ঘুমের আশায়। একটু আগে ছাদে গিয়েছিল ঠান্ডা বাতাসে ঘুমাতে, কিন্তু সেখানকার মশার দল কামড়ে তার পিঠের চামড়া তুলে ফেলার দশা করেছে। অতিষ্ঠ হয়ে শেষেমেশে ড্রয়িং রুমের সোফাটায় ঘুমানোর উদ্দেশ্যে নিচে নামছিল সে।
হঠাৎ কিচেন রুমের খোলা দরজার দিকে তাকাতে উজানের পা দুটো জমে গেল। আবছা আলো আধারিতে দেখা যাচ্ছে একটা ছায়ামানব দাঁড়িয়ে আছে, যে পুরো কিচেন রুম জুড়ে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছে। মাঝরাতে এই বিশাল বাড়িতে চোর ঢোকার আশঙ্কায় উজানের গায়ের লোম খাড়া হয়ে গেল। চোরটাকে সাইজ করার জন্য সে নিজের ভেতরের সবটুকু সাহস সঞ্চয় করলো। তারপর পা টিপে টিপে বিড়ালের মতো নিঃশব্দে কিচেন রুমের দিকে এগোতে লাগলো। মনে মনে উজান আওড়ালো, উজান চৌধুরীর বাসায় চুরি? এত বড় সাহস! তারা বেটা চোর, আজ তোর একদিন কি আমার যে কয়দিন লাগে, তোকে আজ মেরেই তক্তা বানাবো। উজান আর এক মুহূর্ত সময় নষ্ট না করে পেছন থেকে আচমকা ঝাঁপিয়ে পড়ল। মৌ কিছু বুঝে ওঠার আগেই উজান তার শক্ত হাত দিয়ে মৌয়ের মুখ চেপে ধরল। আকস্মিক এই হামলায় মৌয়ের জান প্রায় কবজ হওয়ার দশা। সে দুই হাত পা ছুঁড়ে জান প্রাণ দিয়ে ছটফট করতে লাগলো, কিন্তু জিমনেশিয়ামে যাওয়া উজানের পেশিবহুল হাতের শক্তির কাছে সে নিছক এক পুতুল। মৌ নিজের মুখটা ছাড়ানোর জন্য উন্মাদের মতো মাথা ঝাঁকাতে লাগলো, কিন্তু মুখ চাপা থাকায় শুধু অস্পষ্ট গোঙানির শব্দ বের হলো। উজান রেগে মেগে দাঁতে দাঁত চেপে ফিসফিসিয়ে আওড়ালো, চোরের বাচ্চা চোর! তোর এত বড় কলিজা যে তুই উজান চৌধুরীর ড্রয়িং রুম পার হয়ে সোজা কিচেন রুমে চুরি করতে এসেছিস। আজ তোকে মেরে তক্তা বানিয়ে ফেলবো। ইফাত, ভাইয়া, কই তোমরা? কথাটা শেষ করার আগেই চোরকে বাগে আনতে উজান নিজের ডান পা দিয়ে মৌয়ের পায়ে একটা জবরদার ল্যাং মারল। বেচারা মৌ আচমকা পায়ে আঘাত পেয়ে ব্যথায় আর আতঙ্কে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করেও যখন দেখলো কোনো লাভ হচ্ছে না, তখন উজান আরও বেশি গলা ফাটিয়ে চিৎকার জুড়ে দিল, আব্বু, আব্বু, তাড়াতাড়ি নিচে আসো, দেখে যাও আমাদের কিচেন রুমে চোর ঢুকেছে। চোর, চোর! উজানের এই গগনবিদারী চিৎকার শুনে মৌয়ের মাথায় রাগের রক্ত চড়ে গেল। অপমানে আর রাগে অন্ধ হয়ে মৌ আর কোনো উপায় না পেয়ে উজানের মুখের সামনে থাকা হাতের তালুতে নিজের ধারালো দাঁত দিয়ে সজোরে এক কামড় বসিয়ে দিল। ব্যথায় আকাশ কাঁপিয়ে চিৎকার করে উঠল উজান। কামড়ের চোটে হাতটা এক ঝটকায় আলগা হয়ে যেতেই মৌ নিজেকে মুক্ত করে নিল। এক সেকেন্ডও সময় নষ্ট না করে শরীরের সমস্ত শক্তি পায়ের পাতায় এনে সে উজানকে একটা লাথি মারতে গেল। উদ্দেশ্য ছিল উজানের পায়ে লাথি মারা, কিন্তু তাড়াহুড়োয় নিশানা একদম ভুল হয়ে গেল। মৌয়ের শক্ত পায়ে লাথিটা শটান গিয়ে লাগলো উজানের শরীরের সবচেয়ে সংবেদনশীল জায়গায়, একদম মেন পয়েন্ট বরাবর। শাওয়ার নাতি ছাড়, আমি চোর নয়, তোর বিয়ে করা বউ লাগি, বউ। হাঁপাতে হাঁপাতে চেঁচিয়ে উঠল মৌ। লাথিটা লাগার সঙ্গে সঙ্গেই উজানের চোখ দুটো চড়ক গাছ হয়ে গেল। মুহূর্তের মধ্যে তার মুখের সমস্ত রং উবে গেল। ব্যথায় পুরো শরীর কুঁকড়ে সোজা মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল সে। দুই হাত দিয়ে জায়গাটা চেপে ধরে ব্যথায় তার কথা ফোটাই দায় হয়ে পড়েছে। এতক্ষণে মগজে আলো ঢুকলো তার, যাকে সে এতক্ষণ চোরের বাচ্চা চোর বলে উত্তম মাধ্যম দিচ্ছিল, সে অন্য কেউ নয়, এই বিকেলেই ধুমধাম করে বিয়ে করে আনা তার অর্ধাঙ্গিনী। উজান ব্যথায় নীল হয়ে আহত ও করুণ কণ্ঠে মরণ আর্তনাদ করে উঠল, মাবুদ গো, এই মেয়ে আমার জীবনে লাল বাতি জ্বালিয়ে দিল। আপন বউকে পাওয়ার আগেই আমার বংশ নির্বংশ করে দিল। এই খাচ্ছুনি মেয়েকে তোমার কাছে তুলে নাও। সঙ্গে সঙ্গেই আবারও উজানের পায়ে সজোরে একটা লাথি বসালো মৌ। মাথা নিচু করে দুই হাত কোমরে গুজে কর্কশ গলায় চেঁচিয়ে উঠল, গোলামির পুতের শখ দেখো, পিরিত করে বাচ্চা কাচ্চা পয়দা করতে পারলাম না, আর এই বুড়ো খবিশ বলছে আমাকে তুলে নিতে। তোকে তো। বলতে বলতেই মৌ উজানের মুখের দিকে তাকিয়ে একদম স্তব্ধ হয়ে গেল। আপনা আপনি তার মুখটা হাঁ হয়ে গেল, চোখ দুটো কপালে উঠল। ঘাড় কাত করে উজানের দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন কোনো এলিয়েন দেখছে। ততক্ষণে উজানের চিৎকার চেঁচামেচিতে ড্রয়িং রুমে বাসার সবাই একে একে জড়ো হয়ে গেছে।
মৌ এক দৃষ্টিতে উজানের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই মেহের দৌড়ে এসে তাকে পেছন থেকে ধরে ফেলল। সবার সামনে নিজের ছেলেকে এমন অবস্থায় দেখে বাড়ির কর্তা আরিফুল চৌধুরী বাজখাই মেজাজে গর্জে উঠলেন। এই ছেলে, তোর লজ্জা শরম বলতে কিছু নেই? তোর জন্য বাসর ঘর সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো, আর তুই সেখানে না থেকে মাঝরাতে চোর চোর বলে চিৎকার করে পুরো ড্রয়িং রুম মাথায় তুলেছিস। চালা কাঠের বাড়ি খাওয়ার খুব শখ হয়েছে, তাই না? চুপচাপ বৌমাকে নিয়ে নিজের রুমে যা। বাবার কথা শুনে উজান ব্যথায় দাঁতের দাঁত পিষে গর্জে উঠল। আমার লজ্জা নেই না? তোমার ওই আদরের বৌমাকে একবার জিজ্ঞেস করো, ও এইমাত্র আমার সাথে কি কি করেছে। এই পুচকে বিড়ালের বাচ্চা লজ্জার লও নেই, মুখের ভাষার কি ছিরি, একটা আস্ত ইডিয়েট। তুই একদম চুপ কর। আমার বৌমা একেবারে লক্ষ্মী, ও ভালোই আছে। তুই নিজে খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ। বাবার মুখে নিজের বংশের বদনাম শুনে উজান কপালে হাত দিয়ে বিড়বিড় করলো। লেহালুয়া, নিজের গোষ্ঠীকে খারাপ বলতে চার একটু দ্বিধা হয় না, অথচ এই বজ্জাত বৌমাকে কিছু বলা যাবে না। পৃথিবীর 1 নম্বর পক্ষপাতী শ্বশুর তুমিই হবে, ড্যাড। আরিফুল চৌধুরী কাচুমাচু হয়ে খানিকটা ভাব নিয়ে বললেন। তা অবশ্য ঠিক, কিন্তু তুই চোর চোর বলে ওভাবে চিৎকার করছিলি কেন, আগে সেটা বল। ঠিক তখনই ইফাত পা টিপে টিপে উজানের কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল। দোস্ত, সব বুঝলাম, কিন্তু তুই বাসর ঘরে রোমান্স না করে মাঝরাতে এখানে এসে এভাবে টাইম ওয়েস্ট কেন করতেছিস? আমি তোর জায়গায় হলে তো এতক্ষণে তোকে চাচা বানানোর প্ল্যানিং কবেই শুরু করে দিতাম। ইফাতের এই রসিকতায় উজান রক্ত চক্ষু মেলে তাকাতে ইফাত ভয়ে গুটিয়ে গেল। দ্রুত সেই জায়গা ত্যাগ করে সে আরিয়ানের পাশে গিয়ে দাঁড়ালো। উজান আগের মতোই চোখ মুখ শক্ত করে বাবার প্রশ্নের উত্তর দিল। কেন চিৎকার করছিলাম? এই পুচকে বিড়ালের বাচ্চাকে জিজ্ঞেস করো। মাঝরাতে চোরের মতো পুরো বাসা জুড়ে ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে। আমি যেই চোর ভেবে একে ধরতে গিয়েছি, ঠিক তখনই ও আমার বংশের বাতিতে লাথি মেরে দিয়েছে। আচমকা রাগের মাথায় মুখ ফসকে একদম খাঁটি সত্য কথাটি বের হয়ে আসায় উজান দ্রুত নিজের মুখ চেপে ধরল। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। তার এমন অদ্ভুত উত্তর শুনে আরিয়ান, ইফাত, তুবা সহ মেহেরও আর নিজেদের সামলাতে পারল না। সবাই খিলখিল করে হেসে উঠল। হাসির শব্দের মাঝে ইফাত হঠাৎ ঘাড় বাঁকিয়ে মেহেরের দিকে তাকালো। মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে একটুও হাসেনি, সারাক্ষণ মুখ গোমরা করেছিল। কিন্তু এখন তার মুখের এই খিলখিলে হাসিটা এক কথায় মাশাআল্লাহ, দেখতে বড্ড সুন্দর লাগছে। আচমকা ইফাতের গভীর চোখের দিকে নজর পড়তেই মেহেরের হাসি চট করে থেমে গেল। সে দ্রুত চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে রইল। ততক্ষণে আরিয়ান নিজের নাক ছিটকে উজানকে টিটকারি মেরে বলল। ভাই, তোর বংশের বাড়তি এখনও ঠিকঠাক আছে নাকি? ভাই, তোর বংশের বাড়তি এখনও ঠিকঠাক আছে নাকি? এক লাথিতে সুজা চাঁদের দেশে চলে গিয়েছে। আরিয়ানের এই কথাটি বলার সঙ্গে সঙ্গে পুরো ড্রয়িং রুম জুড়ে হাসির রোল পড়ে গেল। বাড়ির সবার এই কাণ্ড দেখে ব্যথায় নীল হয়ে যাওয়া উজান একদম তাজ্জব বনে গেল। আর এই দিকে এত কিছু ঘটে যাওয়ার পরেও এখনও মন্ত্রমুগ্ধের মতো লোভাতুর দৃষ্টিতে উজানের দিকে তাকিয়েছিল। তার এভাবে তাকিয়ে থাকার আসল কারণ ড্রয়িং রুমের বাকিরা না বুঝলেও মেহের কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল। মৌয়ের এই অস্বাভাবিক আর হাবাতের মতো চাহনিতে উজান নিজেই বেশ বিরক্ত হলো। সে চরম গম্ভীর স্বরে আওড়ালো। এই স্টুপিড, ওভাবে হা করে তাকিয়ে আছো কেন? মৌ এবার ঝট করে মেহেরের দিকে তাকিয়ে চোখ মুখ সরু করে ফিসফিসিয়ে বলল। জানো, আমি কি সত্যি ঠিক দেখছি রে? এই বুড়ো খবিশ, ও সরি টমেটো, ধুর, এই প্রফেসর সাহেব আমার আসল বর। মেহের মনে মনে নিঃশব্দে হাসলো। এই পাগল মেয়েটার কথার ধরন এমন কেন, তার কারণ মেহেরের চেয়ে ভালো আর কেউ জানে না। সে মৌয়ের দিকে তাকিয়ে আলতো করে মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই মুখ খুশিতে একেবারে উৎফুল্ল হয়ে শূন্যে লাফিয়ে উঠল। জানো জানো জানো, আমার 275 নম্বর ক্রাশ এখন আমার নিজের বর। আব্বাজান শেষমেশ আমার এই ক্রাশটার সাথেই আমার বিয়ে দিয়েছে। ইয়াহু! এখন তো আমার খুশিতে নাগিন ডান্স দিতে ইচ্ছে করছে। নাগিন নাগিন। এই বলেই মৌ
কারও তোয়াক্কা না করে নিজের মনে গুনগুন করে গান গাইতে গাইতে ড্রয়িং রুমের মাঝখানেই কোমর দুলিয়ে নাচতে লাগলো। তার এই অভাবনীয় কাণ্ড দেখে বাড়ির সবার চোখ চড়ক গাছ। সবাই বিস্ময়কর দৃষ্টিতে এই নতুন বইয়ের দিকে তাকিয়ে আছে। কেউ ঠিক করে ঘটনা বুঝে উঠতে পারছে না। পাত্র না দেখে এক প্রকার জেদ আর অভিমান করে উজানকে বিয়ে করতে রাজি হয়েছিল মৌ। তার বাবা বিয়ের আগে বারবার ছেলের ছবি দেখতে বললেও সে রাগে দেখেনি। আর মেহের সবটা জেনে শুনেও মৌকে একটা বিশাল সারপ্রাইজ দেওয়ার জন্য সত্যিটা গোপন রেখেছিল। উজানকে মৌ প্রায় 2 বছর ধরে চেনে, তবে সামনাসামনি চেনা নয়। ফেসবুকে উজানের একটা ড্যাশিং ছবি দেখেই সে তার উপর মারাত্মক ক্রাশ খেয়েছিল। আর উজানের ওপর ক্রাশ খাওয়ার সংখ্যাটা ছিল ঠিক 275 নম্বর। দিনে যে কতশো জনের প্রতি মুখ ক্রাশ খায় তার হিসাব সে নিজেও জানে না। তবে বাকিদের নিয়ে সে মোটেও সিরিয়াস না হলেও উজান ছিল সম্পূর্ণ ভিন্ন। ফেসবুকে উজানকে সে দিনরাত 24 ঘন্টা ফলো করে। উজানের এমন কোনো পোস্ট ছিল না যেখানে গিয়ে মৌ সবার সামনে আই লাভ ইউ বলে কমেন্ট করেনি। কোনো মেয়ে যদি ভুল করেও উজানের ছবিতে একটা লাভ ইমোজি বা প্রশংসার কমেন্ট করত, মৌ ডিরেক্ট সেই মেয়ের ইনবক্সে গিয়ে চুলোচুলি করে ঝগড়া বাঁধিয়ে দিত। এই দীর্ঘ 2 বছরে উজানের সাথে তার মাত্র একবারই কথা হয়েছিল, যখন উজান বিরক্ত হয়ে টেক্সট করেছিল কেন মৌ সবার সাথে ঝগড়া করে। এরপর মৌ শত শত মেসেজ দিলেও উজান আর কোনো দিন তার সিন পর্যন্ত করেনি। মৌ এখনও মনে সুখে নেচেই চলেছে। মেহের তাকে টেনে ধরে থামানোর আপ্রাণ চেষ্টা করে ফিসফিসিয়ে বলল, মৌ প্লিজ এবার থাম বোন, সবাই হা করে দেখছে তোকে। দেখুক, তাতে আমার কি। ফাইনালি আমি আমার 275 নম্বর ক্রাশকে পার্মানেন্টলি পেয়ে গিয়েছি। আজ আমি নাচবই। মৌ এতটাই এক্সাইটেড যে পাশে দাঁড়িয়ে থাকা আরিফুল চৌধুরী ওরফে নিজের শ্বশুরের হাতটাই খপ করে ধরে গোল হয়ে নাচতে শুরু করলো এবং সাথে তাল মিলিয়ে গাইতে লাগলো। দুম্মা চলে উজানের নানি খ্যাতার তলে, মুলা খাইয়া বোম মারে লাল্লা লা 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 লা। নতুন বইয়ের মুখে এমন অখাদ্য আর অদ্ভুত মার্কার গান শুনে উজান হার্ট অ্যাটাক হওয়ার দশা। সে নিজের বাবা মায়ের দিকে চরম কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল। উজান বরাবরই খুব গম্ভীর আর কম কথার মানুষ, অথচ এই আজব বিয়ের চক্করে পড়ে আজ এক রাতেই তাকে জীবনের সবচেয়ে বেশি কথা বলতে হয়েছে। ছেলের এই রাগান্বিত আর থমথমে ফেস দেখে মা মৌসুমী চৌধুরী একটু ভয় পেয়ে এগিয়ে এলেন এবং সান্ত্বনার সুরে বললেন, বাবা এমন করে রাগ নিয়ে তাকাচ্ছিস কেন? মেয়েটা কিন্তু মনে মনে অনেক ভালো রে। ভালো মাই ফুট, একটা পাবনা পাগল গারদ থেকে পালিয়ে আসা বিড়ালের বাচ্চার সাথে তোমরা আমাকে ধরে বেঁধে বিয়ে দিয়েছো। সে নিজে তো আসতো একটা পাগল, সাথে আমাকে আজ রাতারাতি পাগল বানিয়ে ছাড়বে। আমার সাথে সাথে আমার নানির গোষ্ঠীও উদ্ধার করে ছাড়লো। ডিসগাস্টিং। এই স্টুপিড মেয়ে যেন ভুলেও আজ আমার রুমে না আসে। গট ইট? এই বলেই উজান রাগে গজগজ করতে করতে বড় বড় পা ফেলে নিজের রুমের দিকে চলে গেল। উজান চলে যাওয়ার কিছুক্ষণ পর মৌয়ের নাচের ভূত মাথা থেকে থামলো। সে চারিদিকে তাকিয়ে উজানকে না দেখে গলা ছেড়ে চেঁচিয়ে উঠল, শ্বশুরাব্বা, আমার হ্যান্ডসাম প্রফেসর সাহেব কই গেল? আরিফুল চৌধুরী ততক্ষণে মৌয়ের এই ঝড়ো হওয়ার পাল্লায় পড়ে একেবারে হাঁপিয়ে উঠেছেন। তিনি ধপাস করে সোফায় বসে পড়ে নিজের কপাল মুছতে লাগলেন। মৌ এবার সোজা শাশুড়ি মৌসুমী চৌধুরীর সামনে এগিয়ে গিয়ে কোমর বাঁকিয়ে বলল, এই শাশুড়ি আম্মা, আমার বরটা হুট করে কই পালালো? মেহের এবার আর সহ্য করতে না পেরে এক প্রকার জোর করে টেনে মৌকে আড়ালে নিয়ে গেল। দাঁতে দাঁত চেপে কণ্ঠস্বর যতটা সম্ভব নিচু করে ধুমুকের স্বরে বলল, বোন তুই এসব কি বলছিস? মাথা ঠিক আছে তোর? এটা আমাদের বাবা পুপিতের বাসা নয়, এটা তোর শ্বশুর বাড়ি। প্লিজ তোর এই বাচ্চামো এবার বন্ধ কর। আমি বুঝতে পারছি তুই তোর ক্রাশকে বর হিসাবে পেয়ে কতটা হ্যাপি, কিন্তু তোর এই অদ্ভুত কাণ্ড কারখানা দেখে বাড়ির সবাই তোকে অলরেডি পাগল ভাবতে শুরু করেছে। আর এত বড়বড় করতে হবে না, সে নিজের রুমে গেছে। এখন তুইও সোজা নিজের রুমে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়। আর একটা কথাও যেন তোর মুখ থেকে না বের হয়।
ধমকে সুরে বলল। মেহেরের এমন বাঘা আর রাগী দৃষ্টি দেখে মৌ এবার কিছুটা দমে গেল। সে নিজের ঠোঁট কামড়ে একটা কিউট হাসি দিল। তারপর ভারী বেনারসি শাড়িটা দু হাতে আলতো করে উঁচু করে ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে পেছন ফিরে চেঁচিয়ে পড়ল। শাশুড়ি আম্মা, মেনি মেনি থ্যাঙ্কস আপনার এই ড্যাশিং হ্যান্ডসাম ছেলেকে আমার কপালে জুটিয়ে দেওয়ার জন্য। কাল সকালে আমার আব্বাজানকে ফোন দিয়ে একটু বলে দিয়েন তার মেয়ে এই বিয়েতে বেজায় খুশি হয়েছে। আব্বাজানকে মন থেকে এক রাশ আই লাভ ইউ। আর এক মুহূর্ত সেখানে দেরি করলো না মৌ। বরের রুমে যাওয়ার জন্য শাড়ি সামলে এক দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। এইদিকে ড্রয়িং রুমে বাকিরা সবাই হাঁ হয়ে সেদিকে তাকিয়ে রইল। রুমে ঢুকেই আচমকা থমকে গেল মৌ। পুরো চারদিক চোখ বুলিয়ে দেখল উজান রুমে নেই। মুহূর্তের মধ্যে মৌয়ের মুখটা শুকিয়ে চুনো হয়ে গেল। সে ভাবল ড্রয়িং রুমের ওই তুলকালাম কাণ্ডের পর রাগ করে উজান হয়তো আবারও রুম ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে। যেহেতু এই বিশাল রাজপ্রাসাদ সম্মিলিত বাড়ির কোনো কিছুই তার চেনা নয়, তাই সে আর একা একা রুম থেকে বের হওয়ার সাহস পেল না। অভিমানে ঠোঁট উল্টে গাল দুটো রসগোল্লার মতো ফুলিয়ে ধপাস করে বিছানার মাঝখানে গিয়ে বসে পড়ল সে। এর কিছুক্ষণ পরে বাথরুমের দরজা খুলে উজান কোমরে একটা সাদা টাওয়াল জড়িয়ে বেরিয়ে এলো। তার ভেজা চুল আর মাথা থেকে টুপটুপ করে পানি ঝরছে। ড্রয়িং রুমের ওই চরম অপমানের পর নিজের মাথা ঠান্ডা করতে মাঝরাতেই তাকে শাওয়ার নিতে হয়েছে। কিন্তু বের হয়েই যখন সে বিছানার ওপর লাল টুকটুকে বেনারসি পরা মৌকে ওভাবে গাল ফুলিয়ে বসে থাকতে দেখল, তখন রাগে তার কপালের রগগুলো দপদপ করে ফুলে উঠল। মাথাটা যেন মুহূর্তের মধ্যে ঝিমঝিম করে উঠল। যে বিয়েটাকে সে মনের ভুলেও স্বীকার করে না, অথচ সেই বিয়ের মেয়েটা তার বিছানা দখল করে বসে আছে। উজান আর নিজের রাগ ধরে রাখতে পারল না। বাজখাই মেজাজে চেঁচিয়ে উঠে বলল, এই স্টুপিড গার্ল, তুমি এখানে এসেছো কেন? এক্ষুনি আমার রুম থেকে বের হও। এতক্ষণ পর নিজের ক্রাশমার্কা জামাইয়ের কণ্ঠস্বর পেয়ে মৌয়ের ভেতরের সব দুঃখ এক পলকেই উধাও। খুশিতে একেবারে গদগদ হয়ে সে বিছানা থেকে লাফিয়ে নেমে সোজা উজানের সামনে গিয়ে দাঁড়ালো। এমনিতেই মৌকে দেখে উজানের পিত্তি চলে যাচ্ছিল। তার উপর মেয়েটা এখন এক হাত দূরত্বের সামনে এসে দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে তার দিকেই তাকিয়ে আছে। উজান আবারও সিংহের মতো ধমকে উঠল, স্টুপিড গার্ল, কথা বলছো না কেন? ওয়াই আর ইউ সাইলেন্ট? মৌ সেদিকে পাত্তাই দিল না। উজানের ভেতরের রাগ না দেখে সে তার ভেজা চুলের সুঠাম অবয়ব দেখে মুগ্ধ হয়ে দুই গালে হাত দিয়ে আলতো করে আওড়ালো। সো কিউট। মৌয়ের মুখে এই কথা শুনে উজানের মুখের রং পাল্টে গেল। মেয়েটাকে সে জান প্রাণ দিয়ে ধমকাচ্ছে, অথচ সে রাগ গায়ে মাখা তো দূর, উল্টো তাকে দেখে ফ্লার্ট করছে। এই অবাধ্য মেয়ের সাথে কথা বলাই বৃথা। উজান নিজের বিরক্তি চেপে ধরে নিজেই একপাশ হয়ে সরে দাঁড়ালো। এই ডান পিঠে মেয়েটার চক্করে মাঝরাতে তাকে ঠান্ডা পানিতে শাওয়ার নিতে হয়েছে। সে আর নতুন করে ঝগড়া করে এনার্জি নষ্ট করতে চায় না। সে কেবিনেট থেকে দ্রুত একটা ব্ল্যাক টি শার্ট বের করে গায়ে জড়িয়ে নিল। কিন্তু মৌ এখনও মন্ত্রমুগ্ধের মতো তার দিকে তাকিয়েই আছে। হঠাৎ করেই সে ঘোর কাটিয়ে উজান নিজের রুমের ভেতরে যেদিকে পা বাড়ায়, মৌ ঠিক ছায়ার মতো তার পিছু পিছু সেদিকেই যায়। উজান ডানে গেলে মৌ ডানে যায়, উজান বায়ে গেলে মৌ বায়ে। তা দেখে রাগে একবারে বুম ফাটল উজানের। সে ছট করে পেছন ফিরে কটমট করে তাকিয়ে গর্জে উঠল, ইডিয়েটের মতো আমার পিছু পিছু ঘুরছো কেন? প্রবলেম কি তোমার? মৌ শাড়ির আঁচলটা আঙুলে পেঁচাতে পেঁচাতে একগাল হেসে বলল, আরে ক্রাশবার, আপনি এখনো আমাকে চিনতে পারছেন না? আমি মৌ তাসফিয়া মৌ, যে আপনাকে ফেসবুকে রোজ কম হলেও 100টা করে মেসেজ পাঠাতাম। ভুলেই গেলেন আমায়? কথাটা কান দিয়ে মগজে পৌঁছতেই উজান যেন আকাশ থেকে পড়ল। সে চোখ দুটো সরু করে ঘাড় বাঁকিয়ে দেখল
মৌকে উপর থেকে নিচ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিজের কপাল চাপড়ে দাঁতের দাঁত পিষে বলল, শেষমেশ একটা স্টুপিড গার্লই আমার কপালে জুটল। তোমার ওই পাগলামির জন্য ফ্রেন্ড সার্কেলের কারো সাথে আমি লজ্জায় কথা বলতে পারি না। ফ্রেন্ড লিস্টের যার সাথে আমার ছবি দেখেছো তার ইনবক্সে গিয়ে তুমি তুমুল ঝগড়া বাঁধিয়েছো, আর এখন তুমি পার্মানেন্টলি আমার রুমে বউ সেজে চলে আসলে। মৌ এবার লজ্জা পাওয়ার ভঙ্গিতা করলো। শাড়ির পাড় দিয়ে মুখটা সামান্য আড়াল করে মাথা নিচু করে বলল, আমি ওদের সাথে এমনি এমনি ঝগড়া করেছি নাকি? ওই ডাইনিগুলো কেন আপনাকে কমেন্টে আর ইনবক্সে ওভাবে লাভ ইমোজি দিবে? আমার ক্রাশের দিকে অন্য কেউ তাকাবে, এটা আমি বেঁচে থাকতে হতে দিব না। মৌয়ের লজিক শুনে উজান নিজের চুলের মুঠি টেনে ধরে চিৎকার করে বলল, জাস্ট শাট আপ। ব্যাস, বরের ধমক শুনে মৌ লক্ষ্মী মেয়ের মতো চট করে নিজের ঠোঁটের উপর আঙুল দিয়ে মুখ বন্ধ করে ফেলল। উজান নিজের মাথা চেপে ধরে একটু শান্তির খোঁজে বেলকনির দিকে গেল, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, সেখানে গিয়েও বিপদ তার পিছু ছাড়ল না। মৌ ঠিক ছায়ার মতো সেখানেও তার পেছনে এসে হাজির হলো। উজান এবার চরম গম্ভীর সুরে দুই হাত বুকের কাছে গুটিয়ে আওড়ায়। Why are you following me again? মৌ মুখে আঙুল রেখে চোখ দুটো বড় বড় করেই বলল, আপনি কত সুন্দর। উজান রাগে ফুঁসতে ফুঁসতে গর্জন তুলল। এক থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ভেঙে দেবো। বয়স কত তোমার? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? মৌ নিজের বুক টান টান করে বেশ দিমাকের সাথে উত্তর দিল, আমার বয়স 17, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। উজানের চোখ জোড়া এবার কপালে উঠল। সে তাচ্ছিল্য সুরে বলল, পুচকে একটা মেয়ে। মৌ নিজের কোমর দুই হাত দিয়ে ধরে মুখটা বাঁকিয়ে তেজ দেখিয়ে প্রতিধ্বনিত করে, আমি মোটেও পুচকে নই, আমি অনেক বড় হয়েছি। উজান সরু চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, তা দেখেই বুঝতে পারছি। তা কোন গ্রুপ নিয়েছো? মৌ খানিকটা ভান নিয়ে উত্তর দিল, এটা আবার কেউ জিজ্ঞেস করে নাকি? আমি খুবই ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, তাই সায়েন্স নিয়েছি। তাহলে নিউটনের প্রথম সূত্রটা বলো। মৌ খানিকটা ভাব নিয়ে উত্তর দিল। মৌ যেন আকাশ থেকে পড়ল। পড়াশোনায় সে বরাবরই ডাব্বা, তবুও সে সায়েন্স ছাড়া কোনোটি নেবে না, তাই কলেজে গিয়েও সায়েন্স নিয়েছে। সে পদার্থবিজ্ঞান কেন, শুধু বিজ্ঞান পড়তে গিয়েও দাঁত ভেঙে যাওয়ার উপক্রম, আর এই লোকটা তাকে নিউটনের সূত্র ধরছে, ভাবা যায়? মৌ উপরে তাকিয়ে দুই হাত দিয়ে মোনাজাত ধরে বলতে লাগলো, মাবুদ, তুমি আমাকে কোন জালিমের হাতে তুলে দিলে? বাসর রাতে রোম্যান্স না করে কোন দেশের ইবলিশ শয়তানের সূত্র বলতে বলছে? এর থেকে তুমি আমায় তুলে নাও। উজান আড়ালে মুচকি হাসলো। মেয়েটার ওপর সে চরম বিরক্তও হচ্ছে, আবার তার এমন পাগলাটে কথাবার্তায় না হেসেও পারছে না। ঠিক তখনই মৌ নিজের ঠোঁট টিপে ধরে ফিসফিসিয়ে হাসতে হাসতে আচমকা বলে উঠল, আই লাভ ইউ প্রফেসর সাহেব। হুট করে এমন বান শুনে উজান খক খক করে কাশতে শুরু করলো। নিজের হ্যান্ডসাম লুক আর প্রফেশনের কারণে জীবনে সে মেয়েদের কাছ থেকে অনেক প্রপোজাল পেয়েছে সত্যি, কিন্তু বাসর রাতে ওভাবে মুখের উপর হুটহাট কেউ প্রপোজ করতে পারে তা তার জানা ছিল না। তার উপর এই পিচ্চি মেয়েটার বয়স তার চেয়ে প্রায় অর্ধেক। উজান ভাবলো, এখন যদি সে একটুও স্বাভাবিকভাবে কথা বলে তবে এই অবাধ্য মেয়েটা মাথায় উঠে নাচবে। তাই সে নিজের নাক সিটকে চরম রাগান্বিত কণ্ঠে ধমকে উঠল, চুপ করো ইডিয়েট। নাক টিপলে যার দুধ বের হয় সে কিনা ভালোবাসি বলে। শোনো মেয়ে, পিচ্চির মতো থাকবে, না তো বাসর রাতে ম্যাথ করাবো। এতক্ষণ সব ঠিকঠাকই ছিল, কিন্তু এই গভীর রাতে রোমান্সের বদলে হুট করে ম্যাথের কথা শুনে মৌয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। গণিতের নাম শুনলেই তার গায়ে জ্বর আসে। সে দ্রুত নিজের সব কটা দাঁত কেলিয়ে একটা কাচুমাচু হাসি দিয়ে বলল, এই না না, আমি তো জাস্ট এমনি ইয়ার্কি করেছি। ম্যাথ করতে যাব কোন দুঃখে? তবে মৌ নিজের কথা শেষ করার আগেই উজান গটগট করে পা ফেলে সোজা রুমের ভেতর চলে গেল। মৌ বাইরে দাঁড়িয়ে মুখটা বাঁকিয়ে নিজের মনেই বিড়বিড় করে উঠল, খবিস একটা, শিয়ালের সামনে আস্ত একটা মুরগি ঘুরঘুর করছে, অথচ তার চোখে পড়ছে না। যেদিন নিজে পীড়িত করতে আমার পেছনে ঘুরঘুর করবে
সেই দিন তোকে লাথি মেরে সোজা উগন্ডায় পাঠিয়ে দিব। উজানের পিছু পিছু মৌও রুমে ঢুকলো। সে এবার উজানের সামনে গিয়ে ভাব নিয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু উজান তার দিকে এক পলক তাকানোরও প্রয়োজন মনে করলো না। সে বেড থেকে নিজের একটা বালিশ টেনে নিল, তারপর মৌয়ের পাশ কাটিয়ে সোজা গিয়ে কর্নার সোফাটায় ধপাস করে শুয়ে পড়ল। ঘুমানোর জন্য চোখ বন্ধ করার আগে সে বরাবরের মতো গম্ভীর স্বরে শেষ হুঁশিয়ারি দিল। এই স্টুপিড গার্ল, তুমি ওই বিশাল বিছানায় ঘুমাবে আর আমি এখানে সোফায়। রাতে যদি কোনো কারণে আমার কাছাকাছি আসার চেষ্টা করেছো, তবে একটা থাপ্পড় দিয়ে মাঝরাতে রুম থেকে বের করে দেবো। মাইন্ড ইট। না তুমি আমার কেউ হও, আর না আমি তোমার। সো আমার থেকে সবসময় অন্তত 10 হাত দূরত্ব বজায় রেখে চলবে, বুঝতে পেরেছো? মৌ উজানের দিকে মুখটা কুঁচকে এক বিশ্রী ভেঙচি কাটল, কিন্তু উজান হুট করে চোখ খুলে যেই না তার দিকে একটা রাগের দৃষ্টি নিক্ষেপ করলো, মৌ আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে এক দৌড়ে বিছানায় গিয়ে কমফোর্টারটা সারা গায়ে জড়িয়ে নিল। সারাদিনের ধকলের পর বিছানার নরম স্পর্শ পেতে মৌ মুহূর্তের মধ্যে গভীর ঘুমের দেশে তলিয়ে গেল। ভোরের মৃদু আলো এসে চোখে মুখে পড়তেই বিরক্তি নিয়ে ঝট করে চোখ বন্ধ করে নিল উজান। 2 হাত দিয়ে শক্ত করে মাথাটা চেপে ধরল সে। মাথাটা ভীষণ ব্যথা করছে। ঠিক তখনই শরীরের উপর কেমন যেন একটা অতিরিক্ত ভার অনুভব করলো উজান। চোখ মেলে সামনে তাকাতেই সে চমকে উঠল। তার হৃদস্পন্দন যেন 1 সেকেন্ডের জন্য থমকে গেল। সামনে একই দৃশ্য, মৌ তাকে নিজের বুকের সাথে লেপ্টে ধরে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে পরম শান্তিতে ঘুমাচ্ছে। সোফার এক চিলতে জায়গাতেই মেয়েটা কখন যে এসে তার উপর এভাবে ঘুমিয়ে আছে উজান টেরই পায়নি। রাগে উজানের ফর্সা মুখ মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল। সে বিদ্যুৎ গতিতে মৌকে নিজের ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। হুট করে ঘুমের ঘোরে এমন অতর্কিত ধাক্কা পাওয়ায় ঘুমন্ত মৌয়ের পুরো ব্যাপারটা বুঝতে বেশ খানিকটা বেগ পেতে হলো। সোফা থেকে শটান মেঝেতে পড়ে গিয়ে ব্যথায় কুঁকড়ে উঠল সে। শাড়ির আঁচলটা একপাশে লুটিয়ে পড়েছে। মৌ নিজের কোমরটা চেপে ধরে ঠোঁট ফুলিয়ে উজানের রাগান্বিত মুখের দিকে তাকিয়ে রইল। ভোর হতে না হতেই লোকটার কাছ থেকে এমন অমানবিক আচরণ পেতে হবে তা সে স্বপ্নেও কল্পনা করেনি। মুখ কোনো রকমে টাল সামলে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো, তবে চোখ থেকে এখনও ঘুমের রেশ কাটেনি। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সে আবারও মাথা ঘুরে পড়ে যেতে নিলে উজান এবার নিজের অজান্তেই বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে তার কোমর ধরে তাকে সামলে নিল। পরক্ষণেই নিজের হাত সরিয়ে নিয়ে বরাবরের মতো বাজখাই মেজাজে চেঁচিয়ে উঠল। এই বেয়াদব মেয়ে, সোজা হয়ে দাঁড়াও। আর তুমি কোন সাহসে মাঝরাতে আমার বুকের উপর এসে শুয়েছিলে? হ্যাঁ, কাল রাতেই তোমাকে কড়া ওয়ার্নিং দিয়েছিলাম না যে ভুলেও আমাকে টাচ করবে না? উজানের এমন ধমকের চোটে মৌয়ের চোখের সব ঘুম এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। সে নিজের শাড়িটা টেনে টুনে কোনো মতে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে এক রাশ নির্বাক দৃষ্টি। সোফা থেকে আচমকা শক্ত মেঝেতে ফেলে দেওয়ার কারণে তার কোমরে বেশ চোট লেগেছে, প্রচণ্ড ব্যথা করছে। কিন্তু সেই শারীরিক ব্যথা সে মুখ চেপে সহ্য করে নিলেও সাত সকালে উজানের এমন নির্মম ব্যবহার তার মনটাকে তছনছ করে দিল। সে অভিমানী মুখ করে কাঁদো কাঁদো গলায় বলল, এমন করে সবসময় কেন বকেন বলুন তো? আমি কি ইচ্ছে করে আপনার সোফায় এসেছিলাম নাকি? রাতে বাইরে প্রচণ্ড জোরে মেঘ ডাকছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তাছাড়া আমাদের তো এখন বিয়ে হয়েছে, আর আমি তো আপনাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি। সেই হিসেবে নিজের বরকে একটু জড়িয়ে ধরে ঘুমাতেই পারি, তাই না? এতে এত মহাভারত অশুদ্ধ কি হলো? উজান তর্জনী উঁচিয়ে গর্জে উঠল। জাস্ট শাট আপ। বিয়ে হয়ে গিয়েছে মানেই যা ইচ্ছে তাই করবে? লিসেন টু মি কেয়ারফুলি। নেক্সট টাইম একদম আমার ধারের কাছে আসার চেষ্টা করবে না। আমি ঘৃণা করি তোমার মতো মেয়েদের, যাদের কাছে ভালোবাসা মানে সমস্ত একটা খেলা। যখন ইচ্ছে হলো ইমোজি পাঠালাম, আর যখন ইচ্ছে হলো ভেঙে গুড়িয়ে দিলাম। আই হেট লাভ অ্যান্ড আই হেট ইউ। তোমাকে আমি কোনোদিনও বউ হিসেবে মানি না, আর না কোনোদিনও মানবো। বুঝতে পেরেছো?
এই বলে রাগে ফুঁসতে ফুঁসতে দ্রুত রুম ছেড়ে বেরিয়ে গেল উজান। তার চলে যাওয়ার দরজার দিকে মুখ ফেল ফেল করে তাকিয়ে রইল। তার চোখের কোণাটা অশ্রুতে ভরে উঠেছে। মৌ মনে মনে নিজেকে প্রশ্ন করলো, উজান তাকে বউ হিসেবে মানছে না সেটা বুঝলো। উজান তার 275 নম্বর ক্রাশ, সেটাও সত্য, কিন্তু তার মানে কি এই যে মৌ উজানকে সত্যি সত্যিই ভালোবাসে না? যদি মনে ভালোবাসা নাই থাকতো তবে গত 2 বছর ধরে উজানের পাশে অন্য কোনো মেয়েকে দেখলে মৌয়ের বুকে কেন এত তীব্র হিংসা হতো? কেন সে অন্য মেয়েদের সহ্য করতে পারতো না? কেন দিনের শত শত মেসেজ করে নিজেকে এভাবে উজানের সামনে পাগল প্রমাণ করত? কেন ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলতো? এসব কি শুধুই একটা পুচকে মেয়ের সাময়িক মোহ, নাকি এর পেছনে লুকিয়ে আছে খাঁটি গভীর কোনো ভালোবাসা? মৌ চুপ করে কিছুক্ষণ রুমের মাঝখানে দাঁড়িয়ে রইল। বাপের বাড়িতে সে বড্ড আদরে, রাজকন্যার মতো মানুষ হয়েছে, তাই খুব ছোটোখাটো কড়া কথাও তার মনের ভেতরে তীরের মতো এসে বিঁধে তাকে ভেতর থেকে রক্তাক্ত করে দেয়। অথচ পাথরের মতো শক্ত এই উজান চৌধুরী তার সেই নরম ছোট্ট মনটা একটু বুঝতে পারল না। মৌ নিজের চোখের পানিটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। তারপর জোর করে মুখে একরাশ হাসি ঝুলিয়ে নিজের জামা নিয়ে ওয়াশরুমের ভেতর ঢুকে পড়ল। প্রায় আধা ঘন্টা পর ওয়াশরুমের দরজা খুলে সে বাইরে বেরিয়ে এলো। শাওয়ার নেওয়ার পর তার ভেজা চুলগুলো থেকে টুপ টুপ করে পানি ঝরে মেঝেতে পড়ছে। সে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়ানোর জন্য চিরুনিটা হাতে নিল, কিন্তু কিছুতেই তা গুছিয়ে উঠতে পারল না। চুলগুলো তার কোমর অবধি ছড়ানো, ঘন কালো কৃষ্ণচূড়ার মতো লম্বা। লম্বা চুল ময়ের নিজের খুব একটা পছন্দ নয়, আর সে নিজে কখনো নিজের চুল বাঁধতেও পারে না। বাপের বাড়িতে তার চুলের সব রকম যত্ন মেহের আর তার ফুফাতো ভাই সাব্বির নিয়ে থাকে। সাব্বির, মেহের আর মৌ একই কলেজে পড়াশোনা করে, যেখানে সাব্বির মাস্টার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। অভিভাবকের মতো এই দুই পিচ্চি বোনকে সব সময় চোখে চোখে আগলে রাখাই সাব্বিরের প্রধান কাজ। মৌ নিজের অবাধ্য চুল কিছুতেই ঠিক করতে না পেরে চিরুনটা ছুঁড়ে ফেলে বিছানায় ধপাস করে বসে পড়ল। ঠিক এর কিছুক্ষণ পরে উজান গম্ভীর মুখে রুমে ঢুকলো। মৌকে ওভাবে চুপচাপ শান্ত হয়ে বিছানায় বসে থাকতে দেখে উজানের জোড়া ভ্রু কুঁচকে গেল। মেয়েটার তো একটুও শান্ত হয়ে বসে থাকার কথা নয়। যে মেয়ে শ্বশুরবাড়িতে পা দিতে না দিতেই মাঝরাতে এত বড় তুলকালাম কাণ্ড ঘটিয়ে বসে থাকে, সে অন্তত এতটা শান্ত থাকার পাত্রী নয়। উজান মৌয়ের দিকে আর মনোযোগ না দিয়ে নিজের মতো করে রেডি হতে লাগলো। একটা অফ হোয়াইট শার্ট পরে সে বাইরে যাওয়ার জন্য একদম প্রস্তুত। হঠাৎ করেই মৌ বিছানা থেকে উঠে সোজা উজানের সামনে গিয়ে গাল ফুলিয়ে দাঁড়ালো। তবে এবার আর উজান রেগে গেল না, বরং তার চোখ মুখে শান্ত রূপ দেখে বেশ শীতল ও নিচু স্বরে জিজ্ঞেস করলো। মৌ চোখের পলক না ফেলে বলল, আমার তো জীবনভর শুধু আপনাকেই চাই, তবে এখন শুধু আমার এই ভেজা চুলগুলো একটু আঁচড়ে দিবেন প্লিজ, আমি নিজে চুল আঁচড়াতে পারি না। উজানের চোখ জোড়া কপালে উঠল। হোয়াট? এত বড় হয়েছে অথচ এখনো নিজের চুল আঁচড়াতে পারো না? মৌ মুখটা একটু বাঁকিয়ে নিল। কই বড় হলাম, আপনিই তো আমায় সবসময় পুচকে আর বিড়ালের বাচ্চা ভাবেন। তাহলে আমার চুলগুলো একটু ঠিক করে দিন না প্লিজ। আমি মেহেরের কাছেই যেতাম, তবে আমার মিষ্টি বোনটা এখন একটু আরাম করে ঘুমাচ্ছে, তাই ডাকতে ইচ্ছে হলো না। আর জানেন, আমার বোনটা গত 5টা বছর ধরে একটা রাতও ঠিক করে ঘুমাতে পারে না। ঘুমাতে গেলেই সেই কালো অন্ধকার দিনটার কথা ওর বারবার মনে পড়ে যায়। তখনও ভেতরে ভেতরে বড্ড কষ্ট পায়, কিন্তু বাইরে কাউকে নিজের কষ্টটা বুঝতে দেয় না। সেই অভিশপ্ত অন্ধকার দিনটার জন্যই মেহের একাধারে নিজের বাবাকে হারালো, আর তার কিছুদিন পরই নিজের মাকেও হারিয়ে পুরোপুরি একা হয়ে গেল। আমার জানুটা আগে এমন চুপচাপ ছিল না জানেন, ও
ও আগে কত দুষ্টুমি করতো, সারাক্ষণ হাসতো, কিন্তু সময়ের সাথে সাথে ওর জীবনের সব আনন্দ বদলে গিয়েছে। আমার সেই পুরনো জানুটা আর আগের মতো নেই। কথাগুলো বলতে বলতে ময়ের চোখ বেয়ে আপনা আপনি দুফোঁটা নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। ময়ের কথা শুনে উজানের মনটা কেমন যেন খচখচ করে উঠল। সে নিজেও বিয়ে বাড়ি থেকে লক্ষ্য করছে মেহের মেয়েটা ভীষণ চুপচাপ স্বভাবের, কারোর সাথে খুব একটা কথা বলে না, সব সময় একটা দূরত্ব বজায় রাখে। তাকে আর ইফাতকে দেখলে তো মেয়েটা সোজা 10 হাত দূরে দিয়ে হেঁটে চলে যায়, কিন্তু কেন এমন করে তা উজান নিজেও জানতো না। বিয়ের দিন যখন সবাই আলো আর বাজনার মাঝে আনন্দ করছিল, তখন মেহেরকে সে ছাদের এক কোণায় একা একা বসে হাঁটুতে মুখ গুজে নিঃশব্দে কান্না করতে দেখেছিল। উজান তখন মেহেরের কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেও মেহের তাকে এড়িয়ে গিয়ে একটা কথাও বলেনি। হঠাৎ উজান কৌতূহল সামলাতে না পেরে নিচু গলায় জিজ্ঞেস করলো, কি এমন হয়েছিল মেহেরের লাইফে? উজানের প্রশ্নে ময়ের এবার ঘোর কাটল। সে বুঝতে পারল আবেগের বশে সে মেহেরের গোপন কষ্টের কথা মুখ ফসকে বলে ফেলেছে। সে উজানের দিকে এক পলক তাকিয়ে তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে বলল, না মানে কিছু না। উজান বুঝতে পারল মৌ সেই অন্ধকারের দিনের কথা আর বিস্তারিত বলতে চায় না, তাই সে আর জোরাজুরি করল না। তবে সে আলতো করে ময়ের হাত ধরে তাকে ড্রেসিং টেবিলের সামনে এনে দাঁড় করালো। টেবিল থেকে হেয়ার ড্রায়ারটা হাতে নিয়ে সে পরম যত্নে ময়ের ভেজা চুলগুলো শুকিয়ে দিতে লাগলো। মৃদু বাতাসে ময়ের অবাত লম্বা চুলগুলো বারবার উড়ে এসে উজানের মুখে আছড়ে পড়ছিল। অথচ আশ্চর্য বিষয়, উজানের এখন আর বিন্দুমাত্র বিরক্তি লাগছিল না, বরং তার হৃদয়ের গভীর কোণে কেমন যেন এক অদ্ভুত অচেনা অনুভূতির সৃষ্টি হতে লাগলো। এই অনুভূতিটা তার জীবনের অন্য বসন্তের মধ্যে সম্পূর্ণ ভিন্ন, একদম নতুন। চুল শুকনো শেষ হলে উজান চিরুনি দিয়ে অত্যন্ত যত্ন সহকারে ময়ের মাথায় একটি সুন্দর খোপা করে দিল এবং আয়নায় ময়ের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে সচেতনভাবেই মনে মনে একটু মুচকি হাসল। বরের হাতের এই কোমল স্পর্শ আর আয়নায় তার মুচকি হাসি দেখে ময়ের বুকটা ধক করে উঠল। সে ভীষণ লজ্জা পেয়ে নিজের লাল হয়ে যাওয়া মুখটা লুকিয়ে দ্রুত পা ফেলে কক্ষ ত্যাগ করে নিচে চলে গেল। আর উজান ময়ের লজ্জামাখা হাসি দেখে শব্দ করে হাসল। সিঁড়ি বেয়ে নিজের অফ হোয়াইট শার্টের হাতা দুটো কোণে অবধি ফোল্ড করতে করতে নিচে নেমে আসছে উজান। ড্রয়িং রুমের সোফায় বসা মৌ তার দিকে তাকিয়ে নিজের এক হাত দিয়ে মুখ চেপে মিটিমিটি হাসছে। ডাইনিং টেবিলে তখন শাশুড়ি মৌসুমী চৌধুরী পরম আদরে মৌ আর মেহেরকে নিজ হাতে খাবার তুলে খাইয়ে দিচ্ছেন। আজ যেহেতু চাঁদ রাত আর মাত্র কয়েক ঘন্টা পরেই খুশির ঈদ, তাই মেহের আজ বিকেলেই নিজের ফুপির বাসায় চলে যেতে চেয়েছিল, কিন্তু এই চৌধুরী বাড়ির কেউ তাকে একা একা সেই বাসায় ফিরে যেতে দেয়নি। বাড়ির কর্তা আরিফুল চৌধুরী মনে মনে সিদ্ধান্তই নিয়ে রেখেছেন মেহেরকে আর ওর ফুপির বাসায় রেখে কষ্ট দিয়ে পড়াশোনা করাবে না। এখন থেকে ও এই বাড়িতেই সবার সাথে থাকবে। যেহেতু আরিফুল চৌধুরীদের দুই ভাইয়ের কোনো কন্যা সন্তান নেই, তাই ঘরের বৌমা তুবা, মৌ আর মেহেরের প্রতি তারা এক অন্যরকম পিতৃত্বের টান অনুভব করেন। বাড়ির বড় বউ তুবা একপাশে বসে আগামীকালের ঈদের সকল জিনিসপত্র গুছিয়ে রাখছে। ঠিক তখনই সিঁড়ির দিকে তাকিয়ে মৌ চট করে শাশুড়ি মৌসুমী চৌধুরীর হাতে একটা আলতো খোঁচা দিল উজানকে কিছু বলার জন্য। মৌসুমী চৌধুরী মৌয়ের মনের ভাব বুঝতে পেরে মুচকি হেসে উজানকে উদ্দেশ্য করে ডেকে উঠলেন, উজান বাবা, সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছিস? উজান ঘাড় বাঁকিয়ে ডাইনিং টেবিলের দিকে তাকালো। মৌকে ওভাবে চোরের মতো মুখ টিপে হাসতে দেখে তার মগজে প্রচণ্ড রাগ চড়ে গেল, কিন্তু মায়ের সামনে সে নিজের রাগ প্রকাশ না করে শান্ত গলায় বলল, একটু ভার্সিটি যাচ্ছে আম্মু, কোনো দরকার ছিল? দরকার থাকবে না কেন? আজ বাদে কাল ঈদ, ঘরের মেয়েদের ঈদের শপিং করিয়ে দিতে হবে না?
তুই গিয়ে ওদের সাথে করে শপিং মল থেকে ঘুরিয়ে নিয়ে আয়। উজান নিজের বিরক্তি চেপে বলল, সেটা আমাকে বলছো কেন আম্মু? তুমি তুবা ভাবি আছে, তোমরা মিলে সবাই গিয়ে শপিং করে এসো। আমার কাজ আছে অনেক। মৌসুমী চৌধুরী এবার একটু কড়া গলায় বললেন, আমরা গিয়ে করে আসবো মানে কি? চুপচাপ ঘন্টাখানেকের মধ্যে ভার্সিটির কাজ শেষ করে বাসায় চলে আসবি। তারপর তোরা সবাই মিলে একসাথে শপিংয়ে বের হবি। ব্যাস, এটাই আমার শেষ কথা। সিরিয়াসলি আম্মু? উজান এবার মায়ের ওপর কিছুটা ক্ষোভ উগরে দিয়ে বলল,